কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় ঠাকুরের বিভূতি প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীর বিবরণ। ঠাকুর সন্ধ্যায় প্রায়ই আধ্যাত্মিক ক্লাস করেন। ঠাকুরের বিভূতির কথা শুনে সাধারণত নানা জনে নানা কথা বলে। বহুদূর হতে বিভূতি দেখবার জন্য লোক আসে। একদিন কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি এসে ঠাকুরকে ধরলেন। ঠাকুরকে তারা খুব স্নেহের চোখে দেখেন ও নাম ধরেই ডাকেন। তারা বললেন, তোমার বিভূতির কথা অনেক শুনেছি, আমাদের এমন একটা কিছু দেখাও যাতে আমরা বেশ বুঝতে পারি। ঠাকুর তাদের বেশ মান্যের চোখে দেখেন। তিনি হেসে একটু বললেন, বিভূতিতে আর ম্যাজিক নয়, আর দেখাবার উদ্দেশ্যে এই জাতীয় বিভূতি না করাই উচিত। তারা বললেন, নানা জনের কাছে শুনেছি, অনেকেই তো তোমার বিভূতি দেখেছে, তারা কি করে দেখল? ঠাকুর বললেন, দেখিয়েছি এই হিসেবে তারা দেখেনি। দৈনন্দিন যাতায়াত করত, তার মধ্যে কোনো ক্ষেত্রে একটা কিছু আভাস তারা পেয়ে গেছে। সেটা ঠিক দেখাবার উদ্দেশ্যে বা অন্য কিছু ছিল না। তারা বললেন, তুমি তো আমাদের আপনজনই, একটা কিছু দেখিয়ে আমাদের মনের সন্দিগ্ধতা ঘুচাও। ঠাকুর বললেন, আপনারা নিয়মিত এসে বসবেন, হঠাৎ যদি কিছু হয়ে পড়ে সেদিন না হয় দেখবেন সবাই যেমন দেখছে। তারপর থেকে তারা কয়েকদিন বেশ আসা যাওয়া আরম্ভ করলেন। ঠাকুর দৈনন্দিন তার উপদেশ দিয়ে যেতে লাগলেন। ঠাকুরের বিভূতি তখন প্রায় প্রতিদিনই প্রকাশ পেত। একদিন সবাই বসে ঠাকুরের উপদেশ শুনছি। এমন সময় খুব ঝড় আরম্ভ হলো। ঠাকুর উপদেশ দিতে দিতে বলে উঠলেন, খুব ঝড় হচ্ছে, কয়েকজন শিষ্য নদীতে খুব বিপদে পড়েছে, ওদের একটুখানি দেখা দরকার। কথা বলতে বলতে ঠাকুর হঠাৎ মৌন হয়ে গেলেন এবং সাথে সাথে তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিলেন, আবার টেনে নিলেন। তারপর বললেন, বেঁচে গেছে। তারপর আমরা ঠাকুরকে জিজ্ঞেস করায় তিনি যাদের নাম বললেন তাদের আমরা চিনি। কয়েকদিন পর খবর পেলাম ওরা সাংঘাতিক ঝড়ে পড়ে বেঁচে গেছে। আরও জানলাম যে ওদের বাঁচাটা যেন নিজেদের কাছেই একটা আশ্চর্যের বিষয় হয়ে গেছে। এরকম ছোটোখাটো ঘটনা আরও বহু আছে, যা পাতায় লিখে ভরে লাভ নেই, তবে এর মধ্যে কয়েকটা ঘটনা উল্লেখ করলাম। এরপর ঠাকুর একদিন বিভূতি সম্বন্ধে আলাপ করছেন। তিনি বললেন, এক জায়গাতে বসে বিশ্বের সমস্ত খবরাখবর পাওয়া যায়, এক জায়গায় বসে যার সাথে ইচ্ছে দেখা করে আসা যায়। এসব আলাপ করছেন। তিনি যেখানে ছিলেন সেখানে বসে থেকেই 8-9 মাইল দূরে এক জায়গায় গিয়ে আলাপ করে এলেন। এদিকে বসে বসে আলাপ করছেনও আমাদের বুঝাচ্ছেন। তারপর ঠাকুর বললেন, আমি যার সঙ্গে দেখা করে এলাম তাকে তোমরা চেনো, আমার হাতে একটা কিছু দাও, আবার গিয়ে ওকে দিয়ে আসছি। ঠাকুরের সামনেই কিছু ফল ছিল, এর মধ্যে একজন ঠাকুরের হাতে একটা আপেল দিলেন। তিনি ফলটাকে ছুঁড়ে ফেলে দিলেন। ঠাকুর কিছুক্ষণ একটু চিন্তা করলেন, তারপর বললেন, আমি ওখানে গিয়েছিলাম, আপেলটা ওকে দিয়ে এসেছি। 2 মিনিটের মধ্যে সব হয়ে গেল। পরে খোঁজ নিয়ে দেখা গেল ঠাকুর সেই সময় সেই নির্দিষ্ট স্থানে গিয়ে ফলটি সেই ব্যক্তির হাতে দিয়ে এসেছেন। আরেকদিন ঠাকুর বিভূতি সম্পর্কে আলাপ করছেন। ঠাকুর বললেন, দেখ, সব দরজা জানলা বন্ধ করে বস। আমরা ঘরের সব দরজা জানলা বন্ধ করে বসলাম। ঘরে আলো জ্বলছিল। আমাদের সাথে ঠাকুরের পরিচিত কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তিও ছিলেন। ঠাকুর বলছেন, এ আলাপ করতে করতে তোমরা শুধু আলাপই শুনবে, অথচ দেখবে কিভাবে বাষ্পের মতো হয়ে মিশে যাচ্ছি। তোমরা নদীর পাড়ে গিয়ে আমার সাথে দেখা করবে।
ঠাকুর এভাবে আমাদের বুঝিয়ে যাচ্ছেন আর ক্রমশ ক্রমশ যেন হালকা হয়ে যাচ্ছেন। এরপর আস্তে আস্তে বাষ্পের মতো হয়ে যেতে লাগলেন। পরে শব্দ আছে, তিনি নেই, তারপর শব্দও নেই, তিনিও নেই। আমরা বসে বসে শুধু আসন নাড়ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। পরে নদীর পাড়ে গিয়ে ঠাকুরকে দেখলাম। তখন ওই ব্যক্তিগণ ঠাকুরকে দেখেই লম্বা হয়ে পড়লেন এবং বললেন, তোমাকে এতদিন পুত্র বাৎসল্যে দেখেছি, আমাদের এখন উদ্ধার করার ব্যবস্থা করো। ঠাকুর আমাদের সবাইকে নিয়ে ঘরে গেলেন এবং ওই ভদ্রলোকদের একে একে দীক্ষা দিলেন। ঠাকুর ওই বিভূতি সম্বন্ধে বসে আলাপ করছেন। তিনি আমাদের বলছেন, দেখো, এই অবস্থা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। এক জায়গায় থেকে যে ৮-৯ মাইল দূরে গিয়ে দেখা দিয়ে এসেছেন সে সম্বন্ধেও বললেন, ওটা বেশি কিছু নয়। মনের অবস্থাটা চালনা করে মনের দ্বারাই আরেক জায়গায় একটা কংক্রিট ফর্ম করে। এই দেহের একই জাতীয় মেটেরিয়ালগুলো আছে, ওই মনকে সেখানে নিয়ে স্থাপন করছে মনেরই একাগ্রতার দ্বারা। ঠিক যে মেটেরিয়ালসে দেহেতে রয়েছে সেম মেটেরিয়ালস সেখানে করিয়ে নিয়ে নেয়। তখন ঠিক এই জাতীয় আরেকটি চেহারা সেখানে রূপ দিয়ে যতটুকু যা করার দরকার করে আসে। আরেকটি ঘটনা, তখন ঠাকুরের বয়স 12 পার হয়ে 13তে পড়বে। বহু ছেলে মেয়ে আসতো, তাই আশেপাশের লোকেরা ঠাকুরকে বদনাম দিচ্ছে, এক ঠাকুর এসেছে, বহু মেয়ে নিয়ে থাকে। ভক্তরা সেই বদনাম শুনে এসে দুঃখ করত। লোকগুলো কি একেবারে মস্তিষ্কহীন? ভক্তদের সাথে রাস্তায় একজনের তর্ক হলো, বহু মেয়ে যায়, এই তো ব্যবসা ইত্যাদি। ভক্ত বলেছিল, আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন। তারা বলল, হ্যাঁ, আজ আমরা গিয়ে দেখব। তারপর কয়েকজন যুবক এসে উপস্থিত হলো, দেখে অবাক হয়ে চেয়ে আছে। বলছে, হ্যাঁ রে, এই যে দেখছি একেবারে বাচ্চা, জানি না তো এত অল্প বয়স। তখন এক ভক্ত তাদের বললেন, বদনাম তো আগেই রটিয়ে দিয়েছেন। ওরা বলল, কিন্তু বয়সটা তো আর জানতাম না, লোকের মুখে শোনা কথা। ঠাকুর ওদের ডাকলেন এবং তাদের বাড়িঘর সম্বন্ধে আলাপ করলেন। এক ভক্ত ঠাকুরকে বললেন, এরা খুব বদনাম শুনেছিল, তাই তোমাকে দেখতে এসেছে। ঠাকুর ওদের বললেন, বদনামি যে আগমন বার্তা নিয়ে তোমাদের বহন করে নিয়ে এলো, সুতরাং এরও প্রয়োজন আছে। একটা বোঝা তো আছে যে সাথে, যে সমস্যা নিয়ে এসেছিল সেটাকে কি বাড়িয়ে নিয়ে গেলে না সমাধানে এলে? তারা তখন বলল, আমরা একটা ভুল শুনেছিলাম, এসে দেখি একেবারে উল্টো, মনের সন্দেহ মেটাবার জন্যই এসেছিলাম। ঠাকুর বললেন, শুনে কিংবা জেনে প্রকৃত ব্যাপারটি জানতে ইচ্ছুক হয়ে যে এসেছো তাতে আমি খুশি হলাম, এবং প্রকৃত চিন্তাশীল ব্যক্তির পক্ষে এই নিয়ম। হঠাৎ শুনেই মতবাদ না করে এসে জেনে তারপর যা হয় মতবাদ সে করুক। এবং এই যে বদনাম তোমরা শুনে এসেছো, তোমরা তো এসে বুঝে গেলে, কিন্তু যাদের যাদের আরও বলে আসা হয়েছে ওরা তো ছড়াতে ছড়াতে চলেছে। বদনাম দেওয়ার জন্য আগ্রহ যতটা থাকে, পরে সংশোধন করিয়ে দেওয়ার জন্য তেমন আগ্রহ থাকে না। এর মধ্যে একজন ভক্ত এক কলসি দুধ নিয়ে উপস্থিত হলো। সে এসে অনেকক্ষণ যাবতই দাঁড়িয়েছিল। আলাপ আলোচনা হচ্ছিল বলে সে আর সামনে আসতে সাহস করেনি। ঠাকুর ওকে ডাকলেন। সে দুধ নিকটে রেখে প্রণাম করে বসল। তখন ঠাকুর বললেন, একটা গ্লাস নিয়ে এসো, সবাইকে এক এক গ্লাস করে দুধ খাইয়ে দাও। বহু লোক সেখানে উপস্থিত ছিল, সুতরাং এক কলসি দুধে সবাইকে এক এক গ্লাস করে দেওয়া সম্ভব ছিল না। ঠাকুর বললেন, তোমরা গরম দুধ খেতে ভালোবাসো না ঠান্ডা বরফের মতো দুধ খেতে ভালোবাসো? ঠাকুরের কথার উত্তরে কেউ বলল গরম, কেউ বলল ঠান্ডা। ঠাকুর বললেন, বেশ, গ্লাস নেওয়ার সময় বলবে কে গরম কে ঠান্ডা খাবে। আমার কাছে উনুন আছে, ঠান্ডা করার পাত্রও আছে, সুতরাং দুইই দেওয়া যাবে। বদনাম শুনে যারা এসেছিল তাদের মধ্যে থেকে একজনকে ঠাকুর ডেকে বললেন, তুমি না হয় দুধ বিতরণ করো। এবার তোমায় দেখব তোমার দেওয়ার মতো ক্ষমতা আছে কি না।
প্রত্যেকের আনন্দে তুমি আনন্দিত হও কি না? যে খেতে জানে সে খাওয়াতেও জানে। নিজের খাওয়ার চেয়েও অনেকে আছে অন্যকে খাইয়ে বেশি তৃপ্তি পায়। তোমাকে দেখব খাইয়ে তুমি তৃপ্তি পাও কি না। তখন কয়েকটি গ্লাস ওকে দেওয়া হলো। সে কলসি নিয়ে দিতে আরম্ভ করলো। কেউ বলছে ঠান্ডা খাবো, কেউ বলছে গরম খাবো। যে যার ইচ্ছে মতো বলতে লাগলো, আর সেও সেই অনুযায়ী দিয়ে যেতে লাগলো। যখন গরম দুধ চাইছে তখন গ্লাস এত গরম যে হাতে রাখা যাচ্ছে না। আবার যখন ঠান্ডা দুধ চাইছে তখন গ্লাস এত ঠান্ডা যে হাতে রাখা যাচ্ছে না। ঠাকুর তাহা দেখে মুচকি মুচকি হাসছেন আর বলছেন, তোমরা চাইতে পারছো আর সহ্য করতে পারছো না, চাওয়াকে পাকা করো। তখন উপযুক্ত পাত্রে উপযুক্ত মতে সব আসবে। তখন সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতা স্বাভাবিক মতে পাবে। গুণকে যদি বিরক্ততায় ধরে নাও, সে তোমার নির্গুণতার জন্য। তো গরম সহ্য করতে পারছো না, গরমের উপর বিরক্ত হয়ে গেলে। ঠান্ডা সহ্য করতে পারছো না, তার উপর বিরক্ত হয়ে গেলে। মন যদি সেভাবে তৈরি না থাকে, তখন যে কোনো সুন্দর বস্তুকেও তাচ্ছল্যতার চোখে দেখে। ঠাট্টা বিদ্রূপ তখনই আসে একটুতেই অসহ্য, হতাশ, চিত্তচাঞ্চল্য, না বুঝে অপবাদ দেওয়া, অপমান করা, বুঝবার জন্য অনিচ্ছা। এই জাতীয় অবস্থাগুলো পাত্রটা তৈরি নয় বলে। এই পাত্র যখন তৈরি হয়, শক্তিশালী হয় এবং শক্তিতে আসে, তখন সব কিছুকে সহ্য করতে পারে, জেনে নিতে পারে, জানবার ইচ্ছা জাগে, হঠাৎ কোনো মত প্রকাশ করে না। গুণের আদর তখনই হয়। তখন যদি একটি ওর মাত্রা মতে মতে ভিজে গামছায় বা গরম হলে একটা ঠান্ডা হলে একটা গরম কাপড়ে ওকে বাড়িয়ে নেওয়া যায়, তখন ওর সঙ্গে বন্ধুত্ব করে ওকে আপন করে নিয়ে নেওয়া যায়। আর সংযতকে একটু সংযমে এনে তখন রসনাকে অপেক্ষা করিয়ে নিতে হবে ওর প্রতীক্ষার জন্য, মানে পেয় বস্তু। সুতরাং ওই আবরণ একটি তৈরি করে নিতে হবে, আর উচ্ছ্বাসের একটি খাপ খাওয়ানোর মতো মাফিক মাপেতে মাপেতে মেপে মেপে চলতে হবে মাপ জাতীয় জিনিসকে আনার জন্য। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো উচ্ছ্বাসটার মানে কি? ঠাকুর বললেন, ভাষার দিক দিয়ে যা হোক না হোক, ভাবটা হচ্ছে একটা উন্মাদনার প্রকাশ। উন্মাদনা হলেই যে সে কাজটা করতে হবে, সেখানে একটা অসংযমের প্রকাশ, তার সাথে রাখতে হবে একটা মাপকাঠি, নিক্তির মাপের মতো। যদিও নিক্তিতে কুচ ও সোনাতে অনেক পার্থক্য, তবে ওজনে এক পয়সা দিয়ে 100 কুচ আনা যায়, কিন্তু কতগুলো কুচ একত্র হয়ে বহু মূল্যবান বস্তুর ওজন দিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ওজনটাকে বহন করতে হবে, মূল্য পরে আসছে, তাই খাপ খাইয়ে চলতে হবে। যে সমস্ত মহান যে বিভূতি প্রকাশ করে গেছেন, হঠাৎ শুনে তাদের উপর কিছু মতবাদ না করে তোমার কুচরূপ মন যেটুকু এখন আছে তা দিয়ে ওকে ওজন করতে চেষ্টা করো। ওজনে যখন আনতে পারবে, তখন মূল্য কষতে বেশি সময় নেবে না। সেই জায়গায় আসছে জ্ঞান, বুদ্ধি, বিচার। তোমাদের যে বিক্ষিপ্ত মন বলে বলছো বা চাঞ্চল্য বলে বলছো, না হয় আমি তাকে কুচরূপ বৃত্তিই দিলাম। হঠাৎ যা কিছু শুনবে, যা আসবে, একটু ওজনে এনে রেখো, তবে দেখবে তার প্রকৃত স্বরূপকে। এখন বস্তায় আছে কি না, না জেনেই একটা মতবাদ করে বসলে এবং সেই বস্তা নিয়েই চলে গেলে একটা কিছু বুঝে, গিয়ে দেখলে চাল না হয়ে ভুসির বস্তাই হয়ে গেল। দাম তো ঠিকই দিয়ে এলে, তারপর যখন খুলে দেখলে ভুসি, তখন মনে হলো বস্তা ভরে যেন আফসোসই নিয়ে এলাম। এখন বাড়ি ভর্তি অনুতাপ ছাড়া আর কিছুই নেই। তাই একটা জিনিস দেখলেই তাকে খুঁজতে চেষ্টা করবে, তখনই বুঝবে তার প্রকৃত রূপটি। তার জন্য নিজেও তৈরি হতে হবে। তা তো তোমাদের আছেই। এলোমেলো যখন রয়েছে, এলোমেলো যখন করতে শিখেছ, তোমরা যখন বলছো
মন এলোমেলো দিকে চলে যাচ্ছে, তখনই এসবকে মিলিত করে এক শক্তির বিকাশ করতে হবে। শক্তিতে এলোমেলোকে প্রকাশ করছে, এলোমেলোই তোমায় জানিয়ে দিচ্ছে, তোমায় বুঝিয়ে দিচ্ছে তার একাগ্রতার রূপটিকে। তারপর তারা খুব আশ্চর্য হয়ে গেল এবং খুশি হয়ে সব দীক্ষা নিয়ে গেল। ঠাকুর বাড়ির মধ্যে চলে গেলেন, আমরাও সাথে সাথে চলে গেলাম। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, শ্রী বীরেন্দ্র বাণী। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।